প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এখন আমরা আছি শিলং শহরে। আর শিলংয়ের সাইট সিইং মর্নিং থেকে আমাদের শুরু হয়ে গিয়েছে। তো সবার প্রথমেই আমরা আসি ডন বস্কো মিউজিয়ামে। আর ডন বস্কো মিউজিয়াম ওপেন হয় সকাল 10টা থেকে। আর এই মিউজিয়ামে প্রবেশ করার জন্যে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে। অ্যাডাল্ট যারা আছে তাদের জন্য 100 রুপি, আর স্টুডেন্ট বা কিডস যারা আছে তাদের জন্য হচ্ছে 50 রুপি। তবে এখনও ক্লিনিংয়ের কাজ চলছে, সবার ক্লিন করছে, এই জন্য আমরা বাইরে একটু ওয়েট করছি। কিছুক্ষণের মধ্যেই টিকিট করে আমরা ভেতরে প্রবেশ করব। আর বাইরের যে বাউন্ডারিটা এটা অনেক সুন্দর, মানে মেইন মিউজিয়াম হচ্ছে এটা। এই সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। দুই পাশে সিটও আছে, সামনে একটা রিসেপশনের মতো আছে। কেউ যদি হাঁটতে টায়ার্ড হয়ে যায় তাহলে এই রিসেপশনটাতে বসে কিছুক্ষণ ওয়েট করতে পারে। তবে ভিতরে কিন্তু ভিডিও অ্যালাউড না, তাই জন্য যেটুকু ভিডিও করেছি খুব চুপি চুপি ভিডিওটা করতে হবে। শিলং বাস স্ট্যান্ড থেকে এটি 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ডন বস্কো মিউজিয়াম নামে পরিচিত এটি শিলংয়ের অন্যতম জনপ্রিয় জাদুঘর এবং শিলংয়ের পর্যটন স্থানগুলির মধ্যে একটি। 2003 সালে খোলা ডন বস্কো মিউজিয়াম হলো ক্যাথলিক চার্চের সেলসিয়ান আদেশের নিয়ন্ত্রণে একটি ব্যক্তিগত মালিকানাধীন জাদুঘর, যা আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরার উত্তর পূর্ব রাজ্যগুলোর ইতিহাস ও সংস্কৃতিকে আলোচিত করে। এটি একটি 3-in-1 প্রতিষ্ঠান, যা একটি গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সাথে একটি জাদুঘরকে একত্রিত করে। বিভিন্ন গ্যালারিতে ছড়িয়ে থাকা নির্দেশনাগুলির বিশাল সংগ্রহের সাথে জাদুঘরটি উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি এবং ঐতিহাসিক ভাণ্ডার হিসেবে কাজ করে থাকে। এখন যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিডিয়া হল। এখানে বিভিন্ন রকমের আলোচনা সভা হয়ে থাকে। তবে এখন আমার গন্তব্যস্থল হচ্ছে ছাদের দিকে। একটা চমৎকার সুন্দর ওয়াকওয়ে আছে, সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে যাচ্ছি। আর যেতে যেতে এই মিউজিয়াম সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো এই মিউজিয়ামটি হলো একটি সৌরভুজ আকৃতির 7তলা বিল্ডিং, যা শিল্প ও সংস্কৃতিতে পরিপূর্ণ। এটিতে ফাইবার গ্লাস ফিগার, পেইন্টিং, প্রত্নদত্ত বস্তু, সঙ্গীতযন্ত্র, পোশাক, অলঙ্কার এবং আরও অনেক কিছু আছে। জাদুঘরটি তার দর্শনার্থীদের জন্য জাদুঘরের স্কাই ওয়াক থেকে শিলং শহরের একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখতে স্বাগত জানায়। আর এই স্কাই ওয়াক ধরে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। এইটা দেখতে একটা সমান্তরাল রাস্তা মনে হলো, এটা আসলে এরকম পেচ খেয়ে খেয়ে উপরের দিকে উঠেছে। আর শিলং শহরে কিন্তু খুব বেশি উঁচু বিল্ডিং নেই, এই জন্যে এই মিউজিয়ামের ছাদ থেকে মোটামুটি পুরো শিলং শহরটাই দেখা যায়। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এটাকে বলে স্কাই ওয়াক। যেন কোনো রকমের প্রবলেম না হয় এই জন্যে উপর দিয়ে বা চারপাশে গ্রিলের ব্যবস্থা আছে। আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি, আমরা হাঁটতে থাকবো। উপরে একদম শেষ প্রান্তে গিয়ে কিছুক্ষণ আমরা শিলং শহর দেখবো। তারপর যে পাশের যে ওইটা দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে ব্যাক করে, মানে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা দিয়ে সামনের দিকে আগাবো, কিন্তু ব্যাক করার সময় পাশের যে রাস্তাটা আছে ওইটা দিয়ে আমরা ব্যাক করব। এই জন্যে এমন হয় না যে বেশি মানুষ হলে হাঁটাচলা করতে প্রবলেম হবে, এরকম হয় না এখানে একদমই। তবে এখানে ওরা খুব একটা ভিডিও করতে দেয় না। আর এখানে ছবি তুলতে গেলে আপনাকে আলাদা করে 100 রুপি দিয়ে একটা টিকিট করতে হবে, না হয় ওরা পিকচার বা ভিডিওগুলো করতে দেয় না। এখান থেকে মোটামুটি শিলং শহরের সবগুলা বিল্ডিংই দেখা যাচ্ছে। আমার দেখা শেষ। আমরা আসলে বেশিক্ষণ টাইম নিতে পারবো না, কারণ উপরে ছাদ থেকে একটু ঘুরে আমরা মিউজিয়ামে আর একটু ঘুরবো, কারণ মিউজিয়ামটা এত বড়। এই মিউজিয়ামটা ঘুরে শেষ করতে গেলে আমাদের আসলে সারাদিনই থাকতে হবে, কিন্তু কিছু করার নেই। আমাদেরকে আজকে 2টা পার্ক, 2টা ওয়াটারফল, অনেক কিছু দেখতে হবে। তো আমরা ছাদ থেকে নিচের দিকে আবার নামছি, তো আমাদের আর একটু ঘুরে ঘুরে দেখতে হবে। আর এইটার সিঁড়ির কাজগুলো এত সুন্দর, আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে মুগ্ধ হবেন এর কাজ দেখে। এটা হচ্ছে একটা হলঘর, এখানে মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম দেখা যাচ্ছে।
এখানে আন্তর্জাতিক মানে 17টি সুসজ্জিত গ্যালারি রয়েছে। ভাষা গ্যালারি, ফটো গ্যালারি, কৃষি গ্যালারি, বাদ্যযন্ত্র গ্যালারি। এখানে এই যে গ্যালারির নামগুলো বললাম ওই গ্যালারিগুলো তো ওই টাইপের জিনিসপত্র সংরক্ষিত করে রেখেছে। এছাড়াও দর্শনার্থীরা জাদুঘরের শীর্ষতলার উত্তর পূর্বের দিকে কিছু বিরল নৃত্যের সাক্ষী হতে পারবে। গ্যালারি ছাড়াও কেন্দ্রীয় গবেষণা পরিচালনা করে প্রকাশ করে এবং দর্শনার্থীরা ছাত্র এবং পণ্ডিতদের সুবিধার জন্য একটি ভালো মজবুত গ্রন্থাগারের আয়োজন করেছে। এখানে নর্থ ইস্টার্ন ইনস্টিটিউট ফর রিসার্চ ইন অ্যানথ্রোপোলজি নামে পরিচিত গবেষণা কেন্দ্রটি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের বিভিন্ন দিক সম্পর্কিত বিভিন্ন থিম অধ্যয়ন করার একটি কেন্দ্র হিসেবে কাজ করে থাকে। লাইব্রেরিতে বর্তমানে উত্তর পূর্ব ভারতের অধ্যয়ন এবং সাংস্কৃতিক দিকগুলো সম্পর্কেও প্রায় 11,473টি ভলিউম রয়েছে। আর জাদুঘর জুড়ে আপনারা বিভিন্ন টাইপের মাছ ধরার, কৃষিকাজের জিনিসপত্র দেখতে পারবেন। এখন আমরা আরেকটি কক্ষে যাচ্ছি। এখানে আপনারা ওদের যে আদিবাসীরা আছে, আদিবাসীদের যে জুয়েলারিজ, ওদের ড্রেস আপ, ওদের সংস্কৃতিকে ওরা এখানে তুলে ধরেছে। আদিবাসীরা কী টাইপের ড্রেস পরতো, বাদ্যযন্ত্র ইউজ করতো, এই যে এখানে ঢোল, ধুতি এগুলো সব আছে এখানে। এখানে আমরা আরো কিছু পুঁতির গয়নাগাটি দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন দলকে ঠিক ওই আগের যেরকম আদিবাসীরা ছিল ওই আদলের ড্রেস পরিয়ে, জুয়েলারি পরিয়ে দাঁড় করে দেওয়া হয়েছে, যেন আপনারা যখন এই মিউজিয়াম দিয়ে হাঁটবেন তখন আপনার মনে হবে যে আপনি ওই সময়টাতে চলে গিয়েছেন। আর মূর্তিগুলো দেখতে এতটা রিয়েলিস্টিক লাগছিল, যে চোখের এক্সপ্রেশন। এখানে আমরা আরও কিছু কোমরবন্ধনী দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে গলায় পরার কিছু পুঁতির জুয়েলারিজ, এইগুলো গলার পরার কিছু জুয়েলারিজ। এখানে প্রতিটা কক্ষেই সামনের দিকে গার্ড থাকে, এই জন্যে আমি আসলে খুবই লুকিয়ে ভিডিওটা করেছি, কারণ গার্ডের হাতে ধরা পড়লে খুবই লজ্জাজনক একটা ব্যাপার হবে। হয়তো বা তেমন কিছু বলবে না, কিন্তু আমরা যেহেতু বাংলাদেশ থেকে গিয়েছি ট্যুরিস্ট, আমরা চাচ্ছিলাম না বাংলাদেশের তেমন কোনো বদনাম হোক, এই জন্যে আমি খুব লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি। এটা হচ্ছে শিলংয়ের একটা ম্যাপ। এইখানে আপনারা কতটা সমতল ভূমি, পাহাড়, উঁচু নিচু জায়গা আছে, ঠিক ওভাবেই এই ম্যাপটা তৈরি করা হয়েছে। এখানে আপনার এই ম্যাপটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কোন দিকের পাহাড়টা কত উঁচু। আর যেহেতু মর্নিং, এখন মানুষজন একটু কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু প্রচুর দর্শনার্থী আসে এখানে। তখন কিন্তু মানুষের জন্য ভিডিও করা যাবে না, কারণ এখানে যেহেতু ভিডিও অ্যালাও না। তো খুব মর্নিংয়ে যাওয়ায় তাও কিছুটা ভিডিও করতে পেরেছি। তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব মিউজিয়ামটা দেখানোর জন্য। আর শিলং গেলে অবশ্যই চেষ্টা করবেন মিউজিয়ামটা দেখার জন্য, কারণ এই মিউজিয়ামটা দেখলে আপনারা ওখানে যে লোকাল লোকজন আছে তাদের সংস্কৃতি সম্পর্কে আপনারা জানতে পারবেন। ডন বস্কো জাদুঘর শিলং আদিবাসী সংস্কৃতির জন্য এশিয়ার বৃহত্তম জাদুঘর বলে মনে করা হয়। প্রতিটি গ্যালারি একটি ভিন্ন দিকচিত্র রয়েছে। গ্যালারিগুলো শিল্প, ঝুড়ি, অলংকার, পোশাক, গহনা, মাছ ধরা, শিকার, খাদ্য, বাসস্থান এবং স্থানীয়দের সংস্কৃতি প্রদর্শন করে, যা একটি খুব আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ দর্শনের জন্য তৈরি করা হয়েছে। গবেষণা এবং প্রকাশনা উইংগুলো হলো গবেষণা ছাত্র এবং পণ্ডিতদের জন্য একটি আশ্রয়স্থল, যারা আদিবাসী সংস্কৃতি, ইতিহাস, সৌন্দর্য খুঁজে বের করার জন্য যাত্রা শুরু করেন। আরেকটি হাইলাইট যা হলো ডন বস্কো মিউজিয়ামকে পর্যটকদের কাছে একটি প্রিয় করে তোলা, তা হলো 7 তলা স্কাই ওয়াক। আমার ভিডিওর প্রথমে আপনাদেরকে স্কাই ওয়াকটা দেখিয়েছিলাম। এখন আমি গ্যালারির ভিতরে আছি। এখানে বিভিন্ন ধরনের মূর্তি দেখতে পাচ্ছি আমি। এখানে সারিবদ্ধভাবে বিভিন্ন মূর্তি আছে, তবে সবগুলারই আলাদা আলাদা ডিসক্রিপশন আছে, চাইলে আপনারা পড়ে নিতে পারেন। আর এটা যেহেতু 7 তলা বিশিষ্ট, এই জন্য আমাদেরকে সিঁড়ি দিয়ে কিছুক্ষণ পরে পরে মুভ করতে হয়েছে। সিঁড়ি দিয়ে আমরা বিভিন্ন ফ্লোরে গিয়েছি এবং বিভিন্ন ফ্লোরেও বেশ কয়েকটা কক্ষ আছে। কক্ষ দিয়ে
একটা থেকে আরেকটা বের হয়ে হয়ে আমাদের ভিডিও করতে হয়েছে। এটা হচ্ছে আরেকটা কক্ষ যেখানে আমরা মাছ ধরার সরঞ্জাম দেখতে পাচ্ছি। এখানে আদিবাসীরা কীভাবে মাছ ধরতো, কীভাবে টুপিতে রাখতো, এইগুলো সব আছে। এখানে বর্ণনাও আছে, যারা অনেক সময় নিয়ে আসে তারা এই বর্ণনাগুলো পড়ে নিতে পারে। এটা হচ্ছে আরেকটা গ্যালারি যেখানে আসলে লাইটটা এখন জ্বলেছে। একটা মজার ব্যাপার হলো এই মিউজিয়ামগুলোতে যে ডোরগুলো আছে, এই ডোরগুলোতে সেন্সর লাগানো, মানে এখানে সামনে দিকে তেমন কোনো গার্ড থাকে না। যখন কোনো দর্শনার্থী প্রবেশ করে রুমে তখন অটোমেটিক ডোর ওপেন হয় এবং লাইট জ্বলে। লাইটগুলোতে সেন্সর দেওয়া আছে, কোনো মানুষের উপস্থিতি যদি সে দেখে তাহলেই লাইটটা জ্বলে এবং আমরা যখন দেখে বের হয়ে যাই দূর থেকে লক্ষ্য করলাম কিছুক্ষণ পরে অটোমেটিক লাইটগুলো অফ হয়ে যায়। আমাদের বাংলাদেশে অনেক মিউজিয়ামে দেখা যায় সারাক্ষণ লাইট জ্বলতে থাকে, ইলেকট্রিসিটি নষ্ট হয়। ওদের এখানে দেখলাম এই সিস্টেমটা করেছে যেন ইলেকট্রিসিটি খুব বেশি একটা নষ্ট না হয়। এখানটা আসলে এত বড় আর এত এত রুম, আমাদের এই স্বল্প সময়ে সবটা ঘুরে দেখা সম্ভব না। তবে যারা আদিবাসী সংস্কৃতি নিয়ে গবেষণা করতে চান, তাদের জীবনচিত্র সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই মিউজিয়ামটা ঘুরে দেখা খুবই জরুরি। কারণ এটা কেউ যদি পুরোপুরি ঘুরে দেখে এবং এখানে যে বর্ণনাগুলো আছে ওগুলো যদি পড়ে, বা এখানে যে লাইব্রেরিটা আছে এই লাইব্রেরিতে কেউ যদি সে স্টাডি করে বিশদ জ্ঞান অর্জন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছি আমরা বাঁশের সরঞ্জামাদি, মানে আগে ওরা বাঁশের যেসব ঝুড়ি টুকরি ইউজ করতো ওগুলো সব এখানে আছে। এখানে আমরা ওদের ব্যবহার্য তৈজসপত্র দেখতে পাচ্ছি, রান্নার জিনিসপত্র, চামচ, পাতিল। আগে আদিবাসী যে কেমন ঘর ছিল, গ্লাসের ঘরের ভিতরে ওরা এভাবে সাজিয়ে রেখেছে। সবাই প্রতিটা গ্রিল কোনা কোনা মুছে ক্লিন করছে। এরকম অনেক মানুষ আছে যারা এই গ্রিলগুলো প্রতিদিন ওয়াশ করে। সকাল 10টা-12টার পরে গেলে আপনারা এই পরিষ্কার করার কাজটা শেষ হয়ে যায়, কিন্তু আমাদের যেহেতু অনেক সকালে বের হয়েছি এই জন্যে ওপেন হওয়ার সাথে সাথেই প্রবেশ করেছি যেন তাড়াতাড়ি দেখে অন্য কোনো জায়গায় যেতে পারি আমরা। মানে এত জিনিসপত্র এখানে, সবগুলো আসলে বর্ণনা যদি না পড়ি তাহলে বোঝা মুশকিল কোনটাতে কি আছে। আর কিছুক্ষণ পরে আমাদের আসলে সিঁড়ি দিয়ে উপরে নিচ করতে হয়েছে। আমরা বের হয়ে আরেকটা কক্ষে যাচ্ছি। এটা হচ্ছে ওদের গবেষণা ইনস্টিটিউট, এখানে গবেষণার কাজ চালায় ওরা। তবে এখানে আসলে সাধারণ দর্শনার্থীর প্রবেশ নিষেধ, এই জন্য এখানে কর্মরত যারা আছে তারা আমাদেরকে বললো এখানে সাধারণ পর্যটকদের প্রবেশ নিষেধ। এই জন্য আমরা মিউজিয়ামের বাইরে চলে এসেছি। মিউজিয়ামের সামনের জায়গাটা অনেক সুন্দর, চারপাশে গার্ডেনিং করা আছে। ওই যে টুখা জায়গাটা, এটাই হচ্ছে মূলত মিউজিয়ামের গেট। আর আশপাশের যে বিল্ডিংগুলো আছে এগুলো সব মিউজিয়াম রিলেটেড বিভিন্ন বিল্ডিং। এখানে মিউজিয়ামের কর্মকর্তারা থাকে, ওদের গবেষণাগার, লাইব্রেরি এগুলো সব এখানে। আর আমাদের গাড়িগুলো পার্ক করা আছে, যে সামনে যে পার্কিংটা দেখতে পাচ্ছি ওখানে আমাদের গাড়ি পার্ক করা আছে। এই জন্যে আমরা আস্তে আস্তে পার্কিংয়ের দিকে যাচ্ছি। আর সেই সাথে যতটা সম্ভব চেষ্টা করেছি মিউজিয়ামটা আপনাদেরকে দেখানোর জন্যে। আমার মিউজিয়ামের ভিডিওগুলো খুবই কাঁপানো, কারণ আমাকে খুব লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করতে হয়েছে। এই জন্যে ভিডিও কোয়ালিটি আসলে খুবই খারাপ এসেছে। তবে চেষ্টা করেছি মিউজিয়ামটা যতটা সম্ভব দেখানোর। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।